নিকের এমন রাগ আর ধমকে এনি নাক টেনে ফুপিয়ে উঠে, কোমরে ব্যথা চঞ্চন করে উঠছে। আচমকা নিকের প্যান্টের বেল্ট ধরে দেয় টান। এনির এহেন কাজে নিক হতভম্ব হয়ে যায়, কপালে ভাঁজ প্রখর হয়ে উঠছে, তবে ভুলেও এনির দিকে তাকায় না। এনি রেগে পুনরায় টান দিতেই যাবে, এমন সময় নিক শক্ত করে হাত চেপে ধরে, ঘন নিঃশ্বাস ছেড়ে ধমক দিয়ে উঠছে। আমার জিনিসটা এইভাবে টানাটানি করছো কেন? এনি প্যান্টের দিকে তাকিয়ে বলে। খুলুন এটা। নিকে ফ্রিকুচকে আসে। কি খুলবো? প্যান্ট। নিক চোয়া শক্ত করে ফেলে। কি বলছো এসব? এনি ছোচ উঁচু বলে। আমি তো কাপড় পরিনি, তাহলে আপনি কেন পরেছেন? নিক চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে বলে। এখন আমি কাপড় ছাড়া হাঁটাহাঁটি করবো? কাপড় পরতে হবে কেন? না পরলে কি হয়? এনির এমন পাগলাটি কথায় নিক উত্তর দিতে ভুলে যায়। তার হাতের চাপ এনির কোমরে আরো গভীর করে তোলে। এনি ব্যথায় প্রায় কান্নাই করে ওঠে। এত ব্যথা কেন দেন আমায়? এত টর্চার কেন করেন? মায়া লাগে না একটু আমার জন্য? এনি এমন কথার মধ্যে নিক থমকে যায়, মস্তিষ্কে সজাগ হতে নিষ্ঠুরতার সাথে উত্তর দেয়। একটু মায়া লাগে না। আঘাত করতে পারলে পৈশাচিক আনন্দ পাই। এনি নিকের বুকে হাত দিয়ে স্পর্শ করে বলে। খুব খারাপ আপনি, নিক। আমার পুরো শরীরে আঘাত করে কালশিটে দাগ করে ফেলেছেন। প্রচুর ভয় পাই আমি আপনাকে, প্রচুর ঘৃণা করি। এনি মুখে নিজের নাম শুনে শান্ত আরও বেপরা হয়ে ওঠে। রাগ করতে পারছে না, দূরে সরাতে পারছে না, আঘাত করতে পারছে না। এই কোন অবস্থায় দাঁড়িয়ে আছে গ্যাংস্টার বস? বেসিনটা এমনভাবে চেপে ধরেছে যেন কিছুক্ষণের মধ্যেই ভেঙে যাবে। সামান্য নিচে ছুঁচ কামড়ে থমকে উঠছে। ফাক অফ বেবি গার্ল। আমার দৃষ্টিসীমার বাইরে যাও, নাহলে রক্তাক্ত হবে প্রচুর। মাতাল হয়ে আছো, তেমন পাগলামি। এনি যেন নিকের কথাটা শুনল না। নিকের উন্মুক্ত শরীরে পুনরায় ছুট স্পর্শ করে বললাম। আমাকে একটু আদর করেন না, একটু ভালোবাসেন না? সবসময় কেন এভাবে আঘাত করেন? বিশ্বাস করুন, খুব কষ্ট হয় আমার। যন্ত্রণায় ছটফট করি। ক্ষতগুলো থেকে মনে হয় বিষাক্ত পোকা বেরোচ্ছে। এত দহন কেন আমার? আপনার ঠোঁটে একটু চুমু খাই, আপনি খুব সুন্দর। নিক শুকনো ঠকিল। কি নাজেহাল অবস্থা তার! বিড়বিড় করে। আমাকে সামলাতে পারবে না। খুব ছোট তুমি বেবি গার্ল। আমার স্পর্শ নরম নয় সবার মতো। রক্তাক্ত স্পর্শ সহ্য করার ক্ষমতা তোমার থাকলে অনেক আগে তুমি আমার হতে, নিজের সতীত্ব হারাতে। থেমে যাও এখানেই। নিক কথাটা বলে আর দেরি করেনি। এনি নিকের পায়ের উপর নিজের পা রাখে, এরপর পা উঁচু করে অনেকটা সামান্য ঠোঁট স্পর্শ করে। ব্যাস, গ্যাংস্টার বস নিজের নিয়ন্ত্রণ হারায়। এনি শরীরটা চেপে ধরে, সাথে সাথে দেয়ালের সাথে চেপে ধরে ছোটে ঠোঁট মিলিয়ে দেয়। দেয়ালের সাথে আচমকা ধাক্কা খেতে এনি ব্যথায় ছটফটি ওঠে। নিক শক্ত করে এনির হাত দুইটা একত্রিত করে ওর মাথার উপর দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। এক হাত কোমরে শক্তভাবে চেপে রেখেছে, কিন্তু হাত এক জায়গায় স্থির হয় না। সময়ের ব্যবধানে হাতের অবাধ্য বিচরণ চলতে থাকে, চুমুর উন্মাদনা বাড়তে থাকে সামান্য স্পর্শে। এক সময় দন্তের ঘর্ষণে রূপ নেয়। চুমুর গভীরতা ছিল হিংস্র। শ্বাস বন্ধ হয়ে এসেছে এনির। নিক ধীরে ধীরে গলার নিচে নেমে আসে। নিকের এমন উন্মাদ রূপে এনি ভয় পেয়ে যায়, ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়, কিন্তু হাত বাধা থাকায় পারে না। নিক পুনরায় এনি ছোঁচ আঁকড়ে ধরে সামান্য এগিয়ে যায়। ডান হাতের মাধ্যমে কিছুক্ষণ আগে বেসিনের উপর রাখা হ্যান্ডকাফ নিয়ে নিল। এরপর কোনো সতর্কতা ছাড়াই এনির দুই হাত শক্ত করে বেঁধে ফেলে। এক, চুমুর গভীরতা, আর দ্বিতীয়ত হাত বেঁধে ফেলা, সব মিলিয়ে এনি ভয় শিউর হচ্ছে, যেন মাতলামো ছেড়ে বাস্তব জগতে ফিরেছে সে। এনি ব্যথা ছটফটিয়ে বলে। আপনি খুব খারাপ। আদর করতে গিয়ে ব্যথা দিচ্ছেন। আমি আপনার আদর চাই না, বাজে লোক আপনি। আমি অন্যজনের কাছে যাব, আপনার কাছে আসবো না আর। এনির কথা শেষ করতেই চুলে শক্ত টান অনুভব করে, চোখ দিয়ে পানি পড়তে থাকে মির্জার। নিক এনির চিবুক চেপে ধরে গর্জে ওঠে। কার কাছে যাওয়ার ধান্দা করছিস বান্তির বাচ্চা? সামান্য স্পর্শ যদি কারোর লাগে পুরো শরীর জ্বালিয়ে দেব। এনি কেঁদে ওঠে। ছাড়ুন আমায়, কষ্ট হচ্ছে আমার। নিক রাগ নরম হয়ে আসে, কিন্তু সে এখন নিজের মধ্যে নেই, নিজেকে হারিয়ে ফেলেছে অনেক আগেই। নিক এনির কানের কাছে ঠোঁট স্পর্শ করে বলে। নিজেকে হারিয়ে ফেলেছি বেবি গার্ল।
আমাকে সিরিয়াস করছো তুমি বাজেভাবে। এই মুহূর্তে গ্যাংস্টার বস নিক জেভরান তোমাকে চাইছে। এনি হয়তো এর অর্থ বুঝলো না। সে ভালোভাবে চোখ খুলতে পারছে না, কোন রকম শব্দ করে বলে। নিক আপনি ব্যথা দিচ্ছেন, পরে আরও দিবেন। হিসিয়ে বলে, সহ্য করো না বেবি, সকালে সূর্যোদয় হওয়ার আগে ডাক্তার চলে আসবে। 1.5 বছর ধরে ছটফট করছি আমি। এনি একদম নিশ্চুপ হয়ে আছে। নিক পুনরায় এনির মধ্যে ডুব দেয়। ধীরে ধীরে তার চোখ জ্বলে উঠছে, ছোচে পৈশাচিক হাসি, হাতের স্পর্শ শক্ত হয়ে ওঠে ধীরে ধীরে। বর্তমানে এনি পুরোটাই নিকের দখলে, নরখাদকের মতন এনির দেহে রাজত্ব চালাতে থাকে সে। এনি চিৎকার দিয়ে উঠলে নিক মুখ বেঁধে দেয়। মেয়েটা নিস্তেজ হয়ে পড়ছে এমন শক্তপোক্ত স্পর্শের থাবায়। চোখ থেকে অনবরত পানি পড়ছে, থামানোর কোনো শক্তি নেই তার মাঝে। নিক এমনভাবে ডুব দিয়েছে যেন কোনো ক্ষুধার্ত সিংহ। হাতের বিচরণ গভীর করে তুলে এনি আটকে ওঠে, যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। ওপর থেকে ছিরছির করে শাওয়ারের পানি পড়ছে। দুজনে ভিজে একাকার। রাত গভীর থেকে গভীর হতে থাকে, ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পুরো ওয়াশরুম জুড়ে। সময় যাচ্ছে, নিকের হিংস্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। এনি হয়তো মাতাল হয়ে পাগলামো করেছে, কিন্তু সকালে সূর্যোদয়ের মস্তিষ্ক বাস্তবে ফিরলে কি আদৌ এমন সত্য মেনে নিবে সে? জীবনের সব থেকে ঘৃণিত পুরুষটি তার সর্বাঙ্গে রাজত্ব চালাচ্ছে। রাতের অন্তিম প্রহরে আকাশ মণ্ডল একটি নিগুড় কালো নীল ধূসরে আচ্ছাদনে আবৃত থাকে, যা ক্রমশ প্রভাতের শুভ্র আলোকে স্থান দান করতে প্রস্তুত হয়। গগনে তমসাচ্ছন্নতা ও মৃতপ্রায় নক্ষত্র বিন্দুগণ এক বিষণ্ণ নীরবতাকে সৃষ্টি করে, যেন প্রকৃতি নিজ শ্বাস প্রশ্বাস সংবরণ করে সময়ের গর্ভে আসন্ন প্রভাতকে ধারণ করার নিমিত্তে প্রতীক্ষামান। রজনীর গভীরতম স্তরে এক নির্জন কক্ষে আবদ্ধ থাকে দুইটি বিপরীতমুখী সত্তা। একজন ক্ষমতার উন্মত্ত প্রতিমূর্তি, যার অন্তরঙ্গে হিংস্রতা ও দখলদারি উগ্র স্পর্শ। অন্যজন নিশ্চয়তা ও আত্মসমর্পণের এক করুণ প্রতিচ্ছবি। গ্যাংস্টার বসের প্রতিটি আচরণে উচ্চাসনের অহংকার ও আদিম প্রবৃত্তির নৃশংস ছায়া। তার অঙ্গ প্রত্যঙ্গ যেন ক্ষুধার্ত হায়নার সমতুল্য, এমনভাবে স্পর্শ করে যাচ্ছে যেন অনেক দিনের একত্রিত তৃষ্ণা নিবারণ করছে। মায়া করুণা বলতে কিচ্ছু নেই তার চোখে। দুশো চোখ দুটো হিংস্রতায় নিয়ে জল জল করছে। এনির দুটি হাত লৌহবদ্ধ শৃঙ্খলে আবদ্ধ, কবজির চারিপাশে হ্যান্ডকাফের ঠান্ডা শীতলতা তার ব্যক্তিত্ব সত্তাকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে দিচ্ছে। দেহ ভাষাহীন হয়ে পড়েছে, তবে চক্ষু জ্বালা আবৃত অব্যক্ত আরতি, মুখে কাপড় দিয়ে বাঁধা, চোখ থেকে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে, যার ধ্বনি উচ্চারিত না হলেও বেদনা দগ্ধ বাতাসে প্রবাহিত। প্রতিটি মুহূর্ত যেন অনন্তকালব্যাপী শোষণের এক নির্মম পালা। এনির দেহ যখন যন্ত্রণায় অবসন্ন আর চেতনা স্তীমিত হয়ে আসে, তখনই নৃশংসতার বেষ্টনী অতিক্রম করে জ্ঞান হারিয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর এনিকে নড়াচড়া করতে না দেখে নিক থেমে যায়। মনে অচিরে এক ঝলক চৈতন্যের উন্মেষ ঘটে। স্তব্ধতায় হঠাৎই হয়ে ওঠে ওজনদার নিশ্চল। এনিকে দেখে এক পলক সেই নির্মম পুরুষের চেতনায় খানিক এক দ্বিধার রেখা আঁকা পড়ে। সম্ভবত অপরাধ বোধ নয়, বরং নিয়ন্ত্রণ হারানো ভীতি। নিকের দৃষ্টি ধীরে ধীরে নেমে আসে সেই নিথর শরীরের প্রতি, যে শরীর ভাষাহীন হয়ে প্রত্যেক ছায়া ও ক্ষত চিহ্নে এক নীরব চিৎকারে পূর্ণ। এই মুহূর্তে হিংস্রতা ও সহনশীলতার মধ্যবর্তী একটি বিষণ্ণ প্রান্তর, যেখানে মনুষ্যত্ব ও পাশবিকতার সীমানা অস্পষ্ট হয়ে উঠছে। নিক এনির মুখের দিকে এক পলক তাকিয়ে হ্যান্ডকাফ খুলে দেয়। কোমরে একটা টাওয়ালে পেঁচিয়ে এনি রক্তাক্ত ছোট শক্ত করে চুমু খায়, এরপর পাজা খুলে তুলে নেয়। মুখে কোনো ভাবান্তর নেই, কোনো অনুশোচনা অথবা অপরাধ বোধও নেই, যেন সে আগে থেকে ধারণা করেছিল এমন কিছুই হবে। হাতে ভেজা কিছু অনুভব করতেই ডান হাতের দিকে তাকায়, বাম হাতের বুড়ো আঙুল দিয়ে কপাল ঘেঁষে বিরক্তির ছোঁয়া শক্ত করে ফেলে। ফক আরেকটু সতর্ক থাকার উচিত ছিল। নিকের হাত দৃষ্টি সরিয়ে লাল বেডশিটের দিকে তাকায়।
বেডশিটের কালারও লাল হওয়ায় তেমন ভালোভাবে বোঝা না গেলেও স্পষ্ট সবটা। নিক নিচে ছোঁচ কামড়ে ধরে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই নিজের ঠোঁট থেকে তরল রক্ত বের হতেই থাকে। বিরক্তিতে বৃদ্ধা আঙ্গুল দিয়ে রক্তটা মুছে নিল, হালকাভাবে এনিকে বিছানায় শুয়ে দিল। এরপর কাভার থেকে একটা কালো শার্ট বের করে পুনরায় বেডশিটের কাছে আসে। এনি শিউরে বসে, পুরোটা শরীর চোখ রাখে। অসংখ্য ক্ষত, পুরো শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। নিক ঝোঁক গিলে কিছুটা ঘন ঘন নিঃশ্বাস টেনে পাশে থাকা বেডসাইড টেবিলটাকে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। রাগে চুল খামচে ধরে বিড়বিড় করে ওঠে। বলেছিলাম ঘুমোতে সিংহকে না জাগাতে। উত্তাপ সহ্য করতে পারবে না, রক্তাক্ত হয়ে পড়বে। গ্যাংস্টার বস নিক জেভরনের স্পর্শ গ্রহণ করার ক্ষমতা যদি তোমার থাকতো, তাহলে ট্রাস্ট মি বেবি গার্ল, 1.5 বছর আগেই আমার হাতে নিজের সতীত্ব হারিয়ে ফেলতে। এই অবস্থার জন্য তুমি নিজেই দায়ী বেবি গার্ল। থেমে বলেন নারী জাত নগ্ন হয়ে এসে নিজে সিরিয়াস করবে, আবার নিজেই দোষ দেবে। এতদিনের ঘৃণা কি কম ছিল যে আরেকটা যুক্ত হলো? হঠাৎ নিক চুল ছেড়ে দেয়, কপালে অসংখ্য ভাঁজ ফেলে চোখ ছোট ছোট করে ফেলে। সামনে দৃষ্টি রেখে নিজের ওপর বিরক্তি নিয়ে বলে, আমি কেন এই নারীকে দরদ দেখাচ্ছি? এমনটা হওয়ার কথাই ছিল। এখন যদি এসবই পরিচিত না হয়, তাহলে পরবর্তীকালে সম্মুখীন কিভাবে হবে? নিক এনির পাশ থেকে উঠে দাঁড়ায়, এরপর ফিঙ্গার টাচ করে দরজা খুলে দেয়। দরজার সামনে কাউকে দেখতে না পেয়ে রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। গ্যাংস্টার বছর রাগ যেন আগ্নেয়গিরির মতো ফুটে ওঠে, যা মুহূর্তের মধ্যেই তার সারা শরীর জুড়ে জ্বলে ওঠে। দরজার কাছে কাউকে না পেয়ে সে অদ্ভুত এক অতৃপ্ত অনুভব করে। শক্ত করে ফেলে পেশিগুলো, মনে হচ্ছে কিছু দিয়ে বাধা। শক্তি দিয়ে ছান ছান হয়ে ওঠে, চোখ দুটো আগুনের মতো লালচে, জলজল করছে। ঠোঁটের কোণ থেকে গজগজ আওয়াজ বের হচ্ছে, শিকারীর মতো কিছুটা চিৎকার করে আটোসাটো হয়ে কষ্ট শ্বাসের সঙ্গে এক মৃদু গর্জনে মিশে যায়। বুকের শক্ত কাঁধগুলো অস্থিরভাবে উঠানামা করতে থাকে। প্রতিটি শ্বাস তীব্র রাগ ঝরছে একরাশ নির্জন ঘরে। তার রাগ যেন এক নির্মম সিংহের থাবার মতন হয়ে উঠেছে। নিক নিজেকে কন্ট্রোল করতে না পেরে আরিশের নাম্বারে ফোন দেয়। 2 সেকেন্ডের মধ্যে আরিশ রিসিভ করে ফেলে, যেন সে সারা রাত এই ফোনটার এই অপেক্ষাতেই করছিল। হ্যাঁ ভাই বল। সারা রাত ধরে গালে হাত দিয়ে বসে আছি আমি আর অধিরাজ তোর এই ফোনের অপেক্ষায়। নিক রাগে গর্জে ওঠে, শালা মাদারফাকার, ডাক্তার কোথায়? বলেছিলাম না দরজা খুলে যেতে আমি ডাক্তারকে দেখতে পাই, পেলাম না কেন? সন অফ আ বিচ। রাগের তোপে নিকের পুরো মুখ লাল হয়ে গিয়েছে, চোখ দুটো থেকে যেন আগুনের লাভা বের হচ্ছে। এই মুহূর্তে আরিশ আর অধিরাজকে খুন করতে পারলে গ্যাংস্টার বসের রাগ হয়তো ঠান্ডা হতো। নিকের এমন ভয়ানক ক্ষুব্ধতায় আরিশ ঠোঁট ফেঁচায়। অধিরাজের দিকে তাকে সামান্য চোখ গেলে অধিরাজ ভয় কাঁপছে রীতিমতো। আরিশ সাহস জুগিয়ে বলে, আমি ডক্টর ইসাবেলাকে বলেছিলাম জীবন বাঁচাতে চাইলে সারা রাত যাতে তোর দরজার সামনে দাঁড়িয়ে থাকে। বিশ্বাস কর ভাই, তুই যখন আমাকে ফোন দিয়েছিলি একজন নারী ডাক্তারকে তোর মেনশনে পাঠিয়ে দিতে, তখন হয়তো ভেবেছি তুই মজা করেছিস, কারণ নারী তোর জন্য বিষ। তুই পারলে প্রতিটা নারীর গলা চেপে মেরে ফেলতি, কিন্তু পর মুহূর্তেই আমি ডাক্তার ইসাবেলাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে তোর মেনশনে রেখে আসি। উনি হয়তো নিচে আছে, একটু খুঁজে দেখ ভাই, পেয়ে যাবি। এভাবে হুঙ্কার দিয়ে আমাদের দম বন্ধ করে ফেলিস না, তোর জন্য এমনি সারা রাত ঘুমাইনি। আরিশের কথা শেষ হতেই নিক রাগে গর্জে ওঠে, সামনে যদি তোদের 2টা কাজ পাই, তাহলে খোদার কসম জান খেয়ে ফেলবো। আমি এখন মহিলাকে খুঁজে বের করবো, ইডিয়েট। আরিশ সামান্য সিরিয়াস হয়ে বলে, কি হয়েছে নিক? এতক্ষণ ভাবছিলাম হয়তো এমনি। তুই হুট করে ডাক্তারের পেছনে পড়ছিস কেন? ক্ষতে পছন্দ ধরে গেলেও তুই নিজের জন্য ডাক্তার আনবি না, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। অ্যানির কি হয়েছে? নিক রাগে কটমট করে শ্বাস টানে, চোয়াল শক্ত করে ফোন কেটে দেয়। এরপর ঘন ঘন শ্বাস টানে, পাগলের মতো এদিক সেদিক তাকায়। পুনরায় ওয়াশরুমের দিকে ঢুকে দ্রুত শাওয়ার নিয়ে বের হয়। দরজা খুলে সামনে এগিয়ে যায়। হঠাৎই সিঁড়ির এক অংশে চোখ যায়। মহিলাটার বয়স হয়তো 50-এর ঊর্ধ্বেই হবে। নিক ঠুচ কামড়ে ধরে, রাগে কাঁপতে থাকা শরীর কিছুটা শিথিল হয়ে আসে। চোখ দিয়ে 2জন গার্ডকে ইশারা করে। গার্ড মহিলাটার কাছে আসে, এরপর হাতে থাকা রিভলভার দিয়ে গুঁতো দিয়ে বলে উঠছে, এই মহিলা।
নিক গার্ডের দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলে, পর মুহূর্তে কিছু একটা ভেবে রহস্যময় হাসে। যেমন গুরু তার তেমন শিষ্য। রিভলভারের গুঁতো খেয়ে মহিলাটা পিটপিট করে চোখ মেলে তাকায়। চোখের সামনে কুচকুচে কালো পোশাকে এত বড় বড় দেহরক্ষীকে দেখে ভয়ে বলে চেঁচিয়ে উঠছে। মহিলাকে চেঁচাতে দেখে নিক চোয়াল শক্ত করে ফেলে। ইচ্ছে তো করছে গলায় ছুরি ধরে শরীরটা অ্যাসিডে ডুবিয়ে রাখতে। রাগে বিড়বিড় করে বলে উঠছে। নাটকবাজ। মহিলাটা সামান্য ঢোক গিলে তার মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে। এই মুহূর্তে সে দেশের সব থেকে বড় হার্টলেস গ্যাংস্টার বস নিক জেভরানের সামনে দাঁড়িয়ে আছে। ভাবতে গলা শুকিয়ে আসে, রক্ত ঠান্ডা যেন হিম হয়ে আসছে। তাকে যখন জোর করে তুলে এখানে নিয়ে আসা হয়েছিল তখন থেকেই সে ভয়ে জমে আছে। পালাতে চেয়েছিল অনেকবার, কিন্তু পুরো ম্যানশনের চারিদিকে দেহরক্ষী দাঁড়িয়ে আছে। একসময় সে সিঁড়ির কাছে কি ঘুমিয়ে পড়ে, কিন্তু জানা নেই তাকে কেন রাত থেকে এখন পর্যন্ত জোর করে আটকে রেখেছে। নিক একটা গার্ডকে ইশারা করে বিরক্তিতে রুমের দিকে এগিয়ে যায়। মহিলাটাকে নিকের যাওয়া দেখে নিঃশ্বাস ফেলে। একজন গার্ড মহিলাটাকে আদেশ করে বলে, বসের পিছনে পিছনে যান, ম্যাডাম অসুস্থ। মহিলাটি অবাক হয়ে বলে, ওনার ওয়াইফ আছে, ওনার মতো কোনো ব্যক্তি সংসার করছে? গার্ড বিরক্ত বোধ করলো, রাগ দেখিয়ে বলল, চিকিৎসা করার জন্য হয়তো আনা হয়েছে, আমরাও জানি না। চিকিৎসা ব্যতীত অযথা প্রশ্ন করে নিজের বিপদ ডেকে নিয়ে আসবেন না গো। মহিলাটা ভয়ে আর কিছু বললো না। নিকের পথ অনুসরণ করে দরজার সামনে যায়। সামান্য ঠোঁট ভিজে কাঁপা কাঁপা গলায় বলেছে, আসবো স্যার? নিক তাকায় না একবারের জন্য। জীবনে গম্ভীর হয়ে বসে দুই আঙুল দিয়ে ইশারা করে। কাম। মহিলাটি ধীরে পায়ে এগিয়ে আসে। শয়নরত এনিকে দেখে কুচকে ফেলে। এনির মায়াবী মুখশ্রী যেন লেগে আছে কত শত কোমলতা। ধবধবে ফসা মুখশ্রীর চারিপাশে সোনালি চুলগুলো জলজল করছে। কোনো রাজ্যের রাজকুমারী এই মেয়ে। মহিলাটা মোহিত মুচকি হাসে। এনির ছোচে ক্ষত দেখে আটকে উঠছে। দেখে মনে হচ্ছে কেউ একাধিকবার কামড়েছে। মহিলাটা গভীর নিঃশ্বাস টেনে চাদরে ধরে টান দেয়। মাঝপথে নিকের কর্কশ কণ্ঠ শুনে থেমে যায়। অ্যালার্ট দিচ্ছি, আপনার হাতের সামান্য স্পর্শ যাতে এই নারীর গায়ে না লাগে। নিকের এমন বাক্য ডক্টর ইসাবেলা হতভম্ব হয়ে যায়। অবাক হয়ে বলে, স্পর্শ না করে চিকিৎসা কিভাবে করবো স্যার? নিক চোয়াল শক্ত করে ফেলে। আমার কথাটা হয়তো বুঝতে পারেননি ডক্টর ইসাবেলা। সামান্য স্পর্শ লাগলে আপনার হাত কেটে কুকুরকে খাওয়াবো। যা করবেন দূর থেকে। আরেকটা প্রশ্ন করলে পরটা ভেবে দেখবো কি করা যায়। ডক্টর ইসাবেলা আতঙ্কে জমে যায়। কার গুহায় এসে পড়েছে সে, কিন্তু সেটা আর প্রকাশ করার সাহস হয় না। ডক্টর ইসাবেলা স্টেথোস্কোপকে সাহায্যে রক্তচাপ পরীক্ষা করে। স্বাভাবিকের তুলনায় রক্তচাপ বেশি বেগে প্রবাহিত হচ্ছে। রক্তচাপ পরীক্ষা করতেও থেমে যায়, কারণ এইটাই করতে গেলেও তো তাকে স্পর্শ করতে হবে। পুরো শরীরে ক্ষত, গলায় ক্ষত দেখতে পেয়ে মহিলাটা বিরক্তির নিঃশ্বাস ফেলে। নিক তীক্ষ্ণ চোখ তাকিয়ে আছে ডক্টর ইসাবেলার কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলে, এমনটা কিভাবে হয়েছে স্যার? নিক স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়। ইন্টিমেট হয়েছিলাম। মহিলাটা অপ্রস্তুত হয়ে বলে, শ্বাস খুব ধীরে ধীরে চলছে। বেঁচে আছে এখানে সেটা বলেন। মহিলাটা অবাক হয় প্রচুর। পর মুহূর্তেই মনে পড়ে নিককে, আর তার থেকে এমন কথা আশা করা অস্বাভাবিক কিছু নয়। মহিলাটি কিছু মেডিসিন লিখে দিয়ে বলে, পরের বার থেকে কাছে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করে যাবেন। নিক এনে নিস্তেজ মুখের দিকে তাকিয়ে আর মনে বলে, হেমে আশেপাশে থাকলে 24 ঘন্টার ভিতর 48 বার আমি অনিয়ন্ত্রিত হয়ে পড়ি। নিয়ন্ত্রণে রাখার প্রশ্ন আসছে কোত্থেকে? নিয়ন্ত্রণে আছি বলেই এখনো বেঁচে আছে। ডক্টর ইসাবেলা ফোঁস করে শ্বাস টানলেন। এখানে থাকাটা আর উচিত হবে বলে মনে করলেন না। এমনিতেও ভয় শিবিরে উঠছে বারবার। কেমন অদ্ভুত ছমছমে বাড়ি এইটা। কালো আর লালের মিশ্রণ সব কিছু। ইসাবেলা নিজের জিনিসপত্র নিয়ে উঠে বলে, খেয়াল রাখবেন নিজের স্ত্রীর। সর্বনিম্ন 1 সপ্তাহ অন্তত বেড রেস্ট থাকতে হবে, ক্ষত অনেক গভীর। নিক রক্তলাল চোখে তাকায়। ডক্টর ইসাবেলা নিকের রাগের কারণ বুঝলো না। ভয়ে দ্রুত রুম থেকে প্রস্থান করে। ডাক্তার চলে যেতে নিক ঠোঁচ কামড়ে দাঁড়ায়। 2 মিনিটের মধ্যে এনি পিটপিট করে চোখ মেলে তাকায়। ব্যথায় পুরো শরীর ছিঁড়ে যাচ্ছে। শরীরটাকে সামান্য নড়াতে ব্যথায় শব্দ করে কেঁদে উঠে। এনি
কান্নার আওয়াজ নিকের কানে প্রবেশ করে, তবে তার কোনো হেলদোল নেই। গভীর নিঃশ্বাস ফেলে একটা ল্যাপটপের দিকে এক পলক তাকায়। অধরে রহস্যময় বাঁকা হাসি খেলে যায়। এনি অনেক কষ্টে হেড পড়ে হেলান দিয়ে বসে, মাথায় ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, নিজেকে খুব খালি খালি অনুভব করছে। ঘুমটা কাটিয়ে ভালোভাবে চোখ খোলে। চোখের সামনে নিককে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তি নিঃশ্বাস ফেলে চাদরটা সরানোর জন্য হাত রাখতে স্তব্ধ হয়ে যায়। শরীরে একটা সুতা পর্যন্ত নেই। নিজেকে নগ্ন বিবস্ত্র দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে। মাথা নিচু করে ঠোঁট চেপে ধরে, চোখ থেকে নিয়ন্ত্রণহীনভাবে পানি পড়ছে। রাতের ঝাপসা কিছু ঘনিষ্ঠ স্মৃতি ভাসতে থাকে। এনি নিঃশ্বাস দ্রুত চলতে থাকে, চাদর খামচে ধরে, শারীরিক পরিবর্তন অনুভব করছে। ডুকরি কেঁদে উঠছে। নিক এনির দিকে বাজ পাখির মতো চোখ রেখে থমকে উঠছে। স্টপ ক্রাইং ইডিয়েট। নিকের ধমকে এনির চোখ জ্বলে ওঠে। নীলমণির সাদা অংশ কেমন লাল হয়ে গিয়েছে। কান্না সংযত করে ঘৃণার ছুরি দিয়ে বলে, নিজের কাজ তাহলে এতদিনে হাসিল করলেন গ্যাংস্টার বস নিক জেফরান। এটাই তো চেয়েছিলেন, আমার শরীরটাকে জানোয়ারের মতো ছিঁড়ে খাওয়া, রক্ষিতা ট্যাগ লাগিয়ে মৃত্যুর ভয়টা কেড়ে নিয়েছিলেন আপনি। আজ আজ থেকে ইজ্জতের ভয়টাও কেড়ে নিলেন। পুরো দুনিয়া এখন আমায় ছিঁড়ে খেলেও আফসোস থাকবে না, কারণ সব থেকে বড় নরখাদক স্বাদ গ্রহণ করে ফেলেছে। তো প্রতিদিন আপনার কাছে এই জিনিসটা হাত পেতে ভিক্ষে চেয়েছি আমি, বাট আপনি আমাকে আর বাঁচতে দিলেন না, মৃত্যুর দরজায় এনে দাঁড় করালেন আমায়। ইউ উইল বি ইন দ্য ওয়ার্স্ট কন্ডিশন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। নিকের চোখ পুনরায় আগুনের মতন জ্বলে ওঠে, যেন বরফ ঢাকা আগ্নেয়গিরির ভেতরে হঠাৎই বিস্ফোরণ ঘটে। রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না। প্রগাঢ় ক্ষুদ্রতার সাথে ঝড়ের বেগে এসে এনির চিবুকটা শক্ত করে চেপে ধরে। এনি সাথে সাথে মুখ খেঁচে ফেলে। নিক ক্রোধে শ্বাস নিচ্ছে ক্ষণ ক্ষণ, দাঁত কটমট করে গর্জে ওঠে। পুরো দুনিয়া ছেড়ে খেতে কি ইঙ্গিত করেছিস? ঠোঁট কেঁপে ওঠেনি বান্তির বাচ্চা। এই 5 ফুট সাইজের শরীরে আমি নিক জেফরান ব্যতীত দ্বিতীয় কারোর স্পর্শ লাগলে সৃষ্টিকর্তার কসম সে জায়গার মানচিত্র বদলে ফেলব। তুই বাঁচবি, আর বাকিটা জীবনে এই বন্ধ রুমে সৃষ্টিকর্তার পর আমার নাম নিতে নিতে বাঁচবি। এ চেহারা আমি ব্যতীত কেউ দেখতে পারবে না। এই চোখের গভীরতা আমি ছাড়ার কেউ মোহিত হতে পারবে না। এই বদ্ধ রুমে আমার সাথে বাঁচবি। কাঁদলে আমার জন্য কাঁদবি, নিজের জন্য কাঁদো, তোর জন্য মানা। আজ থেকে আমার প্রতিটা হিংস্রতাকে ধারণ করতে হবে। এতদিন ছাড় দিয়েছিলাম, বাট ছেড়ে দেয়নি। প্রতিটি হুঙ্কার এনির কানের বজ্রের মতো আঘাত করবে। প্রতিটি বাক্য শুধু অবাক হচ্ছে, কি ধরনের পাগলামো এসব। উনি ছাড়া কেউ তাকাতে পারবে না মানে? এই বদ্ধ রুমে আজীবন থাকতে হবে? ইনি নিঃশ্বাস টানে। মানসিক বিকারগ্রস্ত সাইকোপ্যাথ আপনি। সুস্থ মানুষ এমন অস্বাভাবিক আচরণ করতেই পারে না। নিক আরো শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, আই ডোন্ট কেয়ার। সামান্য বাতাসও তো শরীরে লাগতে পারবে না। প্রয়োজন অনুযায়ী জাস্ট শ্বাস নেবে। ইনি চোয়াল শক্ত করে বলে, সেটা দেওয়ার প্রয়োজন ছিল কি? গলা চেপে শ্বাসটাও বন্ধ করে নিন। নিক বাঁকা হাসলো, গ্রীবাদেশ নাড়িয়ে বলল, আমার অবাধ্য হলে সেরাও করবে বেবি গার্ল। ক্ষমতা থাকলে নিঃশ্বাসটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতাম। আমি ব্যতীত একটা পাখিও তোমার দিকে তাকাতে পারবে না। আই উইল বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি। ইনি নিস্তেজ হয়ে আসে। নিক যেন সেভাবে স্বাভাবিক নয়, সেটা আজ সে নিশ্চিত হয়। কোনোভাবে কি এই লোক আমাকে নিজের নিয়ন্ত্রণে করতে চাইছে? অনেক মুভিতে দেখেছি সাইলেন্ট সাইকোপ্যাথরা ঠিক এভাবেই অপরপক্ষকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আজ তাহলে আমার জীবনে কেন ব্যস্ততা নেমে এসলো? আমি এমন 4 দেয়ালের মধ্যে বন্দিত্বের জীবন নিয়ে বাঁচতে পারবো না। যে কোনো মূল্যে পালাতে হবে আমায়। তবে এনি এইটাই মনের ভিতরে চেপে রাখলো, প্রকাশ করার প্রয়োজন বোধ করলো না। এমনিতেই মনে হচ্ছে তার ভেতরে কিচ্ছু কেউ ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। এনি রাগ চোখ বন্ধ করে ফেলেছে। নিকের শক্ত হাতের স্পর্শ, মাথা ঘুরে আসে। শরীরে দুর্বলতা এখনো কাটেনি, ওয়াইনের রিয়াকশনটা এখনো শরীরে রয়ে গিয়েছে। এনির কান্নার জন্য কিচ্ছু বলতে পারছিল না এতক্ষণ। বিড়বিড় করে বলল, আপনি আমাকে গভীরভাবে ছুঁয়েছেন নিক জেভরান। আমার সব থেকে বড় সম্পদ কেড়ে নিয়েছেন। এতটা কষ্ট আর ক্ষত বিক্ষত হওয়া, কয়লার উপর হেঁটে আর চাবুকের আঘাতে জর্জরিত হয়েও হয়তো হইনি আমি। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে আমার।
নিক এনিকে ছেড়ে দেয় আর ক্ষত মারবে এটুকু শরীরে পুরো শরীর এমনিতে জখম হয়ে গেছে। নিক বিরক্তিতে শ্বাস ফেলে ল্যাপটপটা তুলে নেয়, এরপর ঠোঁট কামড়ে কিছু একটা চালু করে। মুহূর্তেই কিছু একটা শব্দ উচ্চস্বরে বেজে উঠছে। এনি হতভম্ব হয়ে বলে, ছি, অশ্লীল শব্দ। এসব দেখেন আপনি? অপরাধ তো জীবনে কম করেন না। ট্রাস্ট মি, এসব দেখার জন্য চোখ কানের জেনা হয়ে যাবে। নিক শব্দটা কমিয়ে স্ক্রিনে দৃষ্টি রাখে, অধরে বাঁকা হাসি ফুটিয়ে বলে। এবার ভাবো ঠিক কতটা অশ্লীল তুমি। এনি অবাক হয়ে বলে। মানে? নিক কিছু বললই না, গম্ভীরতা টেনে ল্যাপটপটা এনি দিকে ঘুরিয়ে দেয়। সাউন্ড আগের মতন উচ্চতর ভাবেই দেয়। সাউন্ড প্রুফ রুম, বাইরে শব্দ যাওয়ার কোনো ইয়াত্তা নেই। এনি অন্যদিকে তাকিয়েছিল, শব্দের কারণে নিভু নিভু চোখে সেখানে তাকায়। মুহূর্তে থমকে যায় তার দৃষ্টি। একদম বিবস্ত্র অবস্থায় সে নিকের সামনে লেপ্টে দাঁড়িয়ে আছে। নিক বারবার সরাতে চাইছে কিন্তু সে আরও চেপে দাঁড়াচ্ছে। নিকের প্যান্ট ধরে টানাটানি, চুমু খাওয়া, সব দৃশ্য মনিটরে জলজল করছে। এরপর নিকের আক্রমণ। এনি ধাক্কা মেরে ল্যাপটপটা ফেলে দেয়। ল্যাপটপটা মেঝেতে ছিটকে পড়ে। নিক এক পলক তাকে ফাঁকা হাসে। এনি চাদর খামচে ধরে শক্তভাবে। এনি নিঃশ্বাস টেনে বলে, এমন কিভাবে করেছি আমি? অগ্নিকাণ্ডে ফেলে দিলেও আপনার সান্নিধ্যে যাওয়ার মতো জঘন্য কাজ আমি আনাস্তেশিয়া অ্যানি কখনো করব না। নিক কৃপাদেশ বার নাড়িয়ে বলে, এই ভিডিওটা কখনো তোমাকে দেখাতাম না, কারণ গ্যাংস্টার বস নিজের কাজের কৈফিয়ত কাউকে দেয় না। শুধু এই বাঁশির শব্দটা পুনরায় শোনার জন্য চালু করেছিলাম। এনি ফ্রি কুচকে বলে। কোন বাঁশির শব্দ? নিক প্যান্টে হাত গুছে বলে। যেটাকে অশ্লীল শব্দ হিসেবে নামকরণ করেছো। নিক আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। এনি নিকের কথায় হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। রাগে গজগজ করতে করতে বলে, নির্লজ্জ চিতাবাঘ। এনি এই নির্মম সত্যিটা মানতেই পারছে না। হুট করে মনে হলো তাকে তো পিল দেওয়া হয়নি। যে কোনো মূল্যে পিল সংগ্রহ করতে খেতেই হবে, না হলে সর্বনাশ ঘটে যাবে। যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গিয়েছে। একবার পালিয়ে যাক, পুরো শরীরের চামড়া বদলে ফেলবে, যাতে জানোটার স্পর্শের ছাপ কোথাও না থাকে। কিন্তু চিতাবাঘের অংশ নিজের গর্বে কখনোই আসতে দেওয়া যাবে না। অধিরাজ এখনো বাগানের বাইরে ডিভানে গালে হাত দিয়ে বসে আছে। আরিশ গম্ভীরতা নিয়ে দাঁত কটমট করছে। দুজনের মুখেই ভয় আর চিন্তার ছাপ। নীরবতা ভেঙে অধিরাজ বলে, স্যার, আপনার কি মনে হয় বস সত্যি ম্যাডামের উপর অধিকার প্রয়োগ করেছে? আরিশ কিছুক্ষণ নীরব থেকে বলে। অধীরাজ, তোর মনে আছে একটা ঘটনা? অধিরাজ কপাল কুঁচকে বলে। কি? আরিশ গ্রীবাদেশ নাড়িয়ে বলে, নেক আমাদের খুব অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করেছিল, মেয়েদের সব থেকে বড় দুর্বলতা কোথায়? অধিরাজ এখনো বোঝেনি, অবুঝের মতো উত্তর দেয়। জি স্যার, এতে প্রচুর অবাক হয়েছিলাম। এটার সাথে এর সম্পর্ক কি স্যার? আরিশ ঠাঞ্চা গলায় তীক্ষ্ণ নজরে বলে, এইটাই মেইন সম্পর্ক অধীরাজ। তুই আর আমি বলেছিলাম মা বাবা, সন্তান আর স্বামী। হার্টলেস গ্যাংস্টার বস কখনো অন্য স্বামীদের মতো হবে না, এটা শিওর। মাকে সে জীবনের থেকেও বেশি ঘৃণা করে। তাহলে রইল বাকি সন্তানের কথা। অ্যানিকে ধরে রাখার জন্য সব থেকে বড় অস্ত্র হচ্ছে সন্তান, কারণ অ্যানির হৃদয়ে মরে যাওয়ার ভয় নেই। নিক আঘাত করতে গেলে সে আরও এগিয়ে যায়, ফোর্স করে তাকে মেরে ফেলার জন্য। যার হৃদয়ে মরার ভয় থাকে না তারা অনেক সাংঘাতিক হয় অধীরাজ। একদিন ঠিক আত্মহত্যা করার জন্য এগিয়ে যাবে। পুরো দুনিয়া না জানুক, কিন্তু আমি আরিশ জানি অ্যানিকে ছাড়া নিক 2 মিনিট শ্বাস পর্যন্ত নিতে পারবে না। অধিরাজ শুকনো ঠোক গিলে বলে, তার মানে বস ম্যাডামকে বাচ্চার মা বানাতে চাইছে? সন্তানকে একা রেখে কোনো মা মরতে পারবে না, মরার ভয় ঢুকানোর জন্য? আরিশ বাঁকা হেসে বলে। ইয়া, আর কখনো নিককে ছেড়ে যেতেও পারবে না। অধিরাজ অবাক হয়ে বলে, কতটা তীক্ষ্ণ বুদ্ধি আপনার স্যার! সামান্য একটা লাইন থেকে পুরো উত্তর বের করে ফেলেছেন। সত্যি আপনি বসের বন্ধু। পুরো দুনিয়ার কেউ বসের মনের কথা না বুঝলেও আপনি বোঝেন। আরিশ সামান্য হাসলো, অধিরাজের দিকে তাকিয়ে বলে, দেশের সব থেকে বড় গ্যাং ব্ল্যাক ভাইপার গ্যাং। সেই ব্ল্যাক ভাইপার গ্যাংস্টার বস নিক জেভরানের ডান হাতে আমি অধীরাজ। বছরের পর বছর এক বিছানায় রাত কাটিয়েছি। তার জীবনের প্রতিটা ঘটনা আমার জানা। আমি বুঝতে না পারলে বুঝবে কে? অধিরাজের চোখ চিকচিক করে উঠে হাসি দিয়ে বলে উঠছে, আপনাদের দুজনের সেবা করতে পেরে আমি গর্বিত হই। আপনাদের বন্ধুত্ব দেখে শুধু দেশ নয়, আমারও হিংসা হয় মাঝে মাঝে। আরিশ গম্ভীর হাসলো, কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাতে চোয়াল শক্ত করে ফেলে। নাজলি প্রচণ্ড রেগে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসে। এরপর প্রচণ্ড ক্ষোভে তাতে দত পিষে বলে, আমাকে এখানে আটকে রেখে আমার টর্চারের মানে কি?
আরিশ রক্ত চোখে নাজলির চোখে চোখ রাখে, গর্জন করে বলে, গলার আওয়াজ নামিয়ে ফাকিং গড। গলার আওয়াজ নিয়ে কথা বললে জবান চেপে ধরবো। নাজলি চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করলো, শান্ত কণ্ঠে বলল। এভাবে টর্চার করছেন কেন? আরিশ শিকুচকে বলল। বন্দি হয়ে থাকবে, এটাই শেষ কথা। সেটা বলিনি। কোনটা বলেছো? নাজলি কটমট করে বলল। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হয় গ্যাংস্টার বসের ডান হাত ক্রিমিনাল লিডার আরিশ। আরিশ বিরক্তিতে বলে, ওয়াশরুম কি আমার মাথায় নিয়ে ঘুরছি? ফ্রেশ হতে হয় সেটা আমাকে জিজ্ঞেস করছো? রুমে ওয়াশরুম না থাকলে বাস ছাড়ে যাও, ইডিয়েট। আরিশের কথা শুনে অধিরাজ কেসে উঠে। নাজলি প্রথমে অবাক হলো, নাক ছিটকে বলে, বেয়াদবি করবেন না একদম। এত বড় শহরে কি বাস ছাড়া আপনার বাপে লাগিয়ে দিয়ে গিয়েছে? আরিশ ছন্নছাড়া হয়ে এদিক সেদিক তাকায়, নিজেকে শান্ত করার চেষ্টা করে বলে। নাজলি চোখের মনি উল্টেই তাচ্ছিল নিয়ে বলে, বাবা মা নিয়ে কথা বলতেও চাই না, কিন্তু আপনার খারাপ রূপ যা দেখেছি সেটাই অনেক। বিশ্বাসঘাতক আপনি। আরিশ শব্দ করে হেসে ওঠে, তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে, ওহ বেবি, গ্যাংস্টারদের কাছ থেকে বিশ্বাস আশা করো কিভাবে? আরিশের শান্ত রূপটাই দেখেছো, তবে চিন্তা করো না, রাগালে আমার অশান্ত রূপটাও দেখবে। সেই দিনটার অপেক্ষায় রইলাম। আরিশ শান্ত চোখে তাকায়, কি ভয়ানক তীক্ষ্ণ সেই দৃষ্টি। নাজলি সামান্য ভয় পেল, তবে প্রকাশ করলো না, একটু প্রসঙ্গ পাল্টিয়ে বললাম, আমি ফ্রেশ হব, এখন ব্রাশের প্রয়োজন, শাওয়ার নিব, তাই ড্রেসের প্রয়োজন। আমাকে যে এখানে বন্দি করবেন সেটা তো আপনাদের আগে থেকে প্ল্যান ছিল। বাড়িতে যখন এনেছেন সেই হিসেবে আগে থেকে সবকিছু গুছিয়ে রাখা উচিত ছিল। আরিশ চোয়াল শক্ত করে বলে। কি মনে হয় তোমাকে সেবা যত্ন করব বলে এখানে নিয়ে এসেছি? নাজলি চুপ হয়ে যায়, কিছু একটা ভেবে বাঁকা হাসে, আরিশের কাছাকাছি দাঁড়িয়ে বলে, স্বামী যান, নিজের স্ত্রীর সাথে এমন ব্যবহার কেন করছেন? আরিশ দুপা পিছিয়ে যায়, নাজলির অভিনয় দেখে রাগে কেঁপে উঠে শরীর ধমক দিয়ে বলে, জাস্ট শাট আপ। ভুলভাল শব্দ উচ্চারণ করলে এসিডে ডুবিয়ে মারবো। নাজলি নাজুক লাজুক হেসে বলে, স্বামীর হাতে স্ত্রী খুন। আমি তাহলে ইতিহাসে এক ভাগ্যবান নারী হব। আমার স্বামী আমাকে খুন করবে। একটু ভালোবেসে খুন করবে প্লিজ। আরিশের চোয়াল ঝুলে আসে, মনে মনে ভাবে, এই মেয়ে তো পাক্কা প্লেয়ার। ড্রামা করছে নাকি সত্যি কথা বলছে? আরে ধুর শাল, আর বুঝতে পারছি না কেন। আরিশ শান্ত হয়ে আসে, চোখ ছোট ছোট করে বলে। মায়ের খেলে শান্তি পাবে? রাগাতে এসেছো? নাজলি ঠোঁট তুলতে বলে, নিজের স্ত্রীকে মারতে হাত কাঁপবে না? মায় হবে না আপনার আরিশ? আরিশ আর নিতে পারছে না এসব সম্বোধন, পাশে থাকা টেবিলে লাথি দিয়ে হুঙ্কার দিয়ে ওঠে। জাস্ট শাট আপ। নাজলি বাঁকা হাসে, আরিশের নাস্তানাবুদ অবস্থা দেখে যেন প্রশান্তি লাভ করছে নিচে। অধিরাজ দ্রুত আরিশের দিকে এগিয়ে আসলে আরিশ হাত দিয়ে থামিয়ে দেয়। নাজলির দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে, তুই বাইরে যা, আমি এখনই আসছি। নাজলির সব সাহস শেষ, এতক্ষণ অধিরাজকে দেখানোর জন্য এসব বলেছে, এখন অধিরাজ চলে গেলে এই নেকড়ের সামনে এক মুহূর্ত থাকা যাবে না। তবে নাজলি এটা বুঝেছে, তাকে জানে মারবে না, কারণ তাকে প্রচুর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। এই বন্দি করার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর সেটা সে বের করবে। নাবিদ একা একা কি করছে কে জানে। এই এনি চিঠি পেয়েছে, তো এখন কাল পালাতে পারলেই হয়, তাহলে তাকেও আর তার সাথে দেখা করার প্রয়োজন হবে। নাজলিও তো পরে সুযোগ বুঝে পালাবে। আরিশ পড়ে থাকা টেবিলটাকে লাথি মেরে সামনে এগিয়েছে। নাজলি বাঁকা হেসে বলে, স্বামী যান, বউকে রেখে কোথায় যাচ্ছেন? আরিশের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, হিংস্রতা নিয়ে প্রবল বেগে এসে নাজলির গালে থাপড়ি বসে। নাজলি পড়ে যেতে নিলে আরিশ বাহু চেপে ধরে, এরপর এক ধাক্কায় ডিবানের উপর ফেলে দেয়। পুরো শরীর ব্যথায় ছাকি দিয়ে উঠে আরিশ চোখের পলকে টি-শার্ট খুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আরিশের এমন উন্মাদ কাণ্ডে নাজলি চোখ ছোটো ছোটো করে ফেলে, চোখে সামান্যতম ভয় নেই। আরিশ নাজলির দিকে একটু ঝুঁকে দুই হাত চেপে ধরে। নাজলির মনে হচ্ছে যেন কোনো সিংহ তার হাত খামচে ধরেছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আরিশ এক হাতে নাজলির জামার অংশ টান মেরে ছিঁড়ে ফেলে, রাগে গর্জে ওঠে, স্বামীর ডাকার স্বাদ আমি তোকে বোঝাচ্ছি।
নাজলি সামান্য হেসে বলে, এইভাবে নেকড়ের মতো খামচি করছেন কেন? একটা জামা ছিল, এটাও ছিঁড়ে ফেললেন। আমাকে বললে আমি খুলে দিতাম। আরিশের হাত শিথিল হয়ে আসার আগে জ্বলতে থাকা চোখ দুইটা এখন অবাকতা। নাজলি ছোচের দিকে চোখ চায়, ছোচে ফুটে মুচকি হাসি, গোলাপি ঠোঁট জোড়া কেমন লাল হয়ে আছে। এত কাছ থেকে এই ঠোঁট দুইটা যেন চুমুকের মতো আরিশকে টানছে। আরিশ সামনে ঠোক গিলে নিজেকে হারিয়ে নাজলি ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়, যেন এই মুহূর্তে নাজলির মধ্যে মত্ত হতে যাবে। এমন সময় ব্যথায় আচমকা নাজলির ঠোঁট ছেড়ে দেয়। হঠাৎই নাজলির এমন অপ্রত্যাশিত আক্রমণে আরিশ মোটেও প্রস্তুত ছিল না। আরিশ নিজ দিয়ে নাজলির হাত চেপে ধরে। রাগে আরিশের শরীর কাঁপছে। নাজলি যেভাবে ছিল ঠিক সেভাবেই চেপে ধরে আছে। আরিশ আচমকা নাজলির হাতের নখ দিয়ে আঁচড় কাটে, সাথে সাথে নরম চামড়া কেচে রক্ত বের হতে থাকে। নাজলি আরিশকে ছেড়ে দেয়। হাতে রক্ত দেখে বিরক্তি নিয়ে বলে, হাত কেটে রক্ত বের করে ফেলেছেন। আরিশ নিচের দিকে তাকিয়ে এখনো ঘন ঘন নিঃশ্বাস টানছে। পুরো মুখ লাল হয়ে আছে নাজলি সেই দিকে তাকিয়ে হেসে বলে, বেশি ব্যথা পেয়েছেন স্বামীজান? আজ তো জাস্ট ভবিষ্যৎ চেপে ধরেছি। আরেকবার আমার কাছে আসলে ভবিষ্যৎটাই অন্ধকার করে ফেলবো। আরিশ এখনো শ্বাস নিচ্ছে। এমন এক জায়গায় নাজলি আক্রমণ করেছে যে আরিশের সব শক্তি এক নিমিষে ফুরিয়ে গিয়েছে। নাজলি ঠোঁচ কামড়ে হেসে রুমের দিকে এগিয়ে যায়। সে জানে এর পরিণাম হিসাবে কঠিন মূল্য দিতে হবে, কিন্তু সে মূল্য সব দিতে প্রস্তুত। এমন নেকটের থেকে শান্তিতে থাকতে দিবে না। যখন জানে মরবেই তো তখন ভয় কিসের? আর যখন ইজ্জতে হাত দিতে যাবে তখন ঠিক আজকের মতোই সাদ মামাকে চেপে ধরবে। আরিশের কোনো শব্দ না পেয়ে নাজলি ঘাড় ঘুরিয়ে এক পলক দেখার জন্য আরিশের মাথা নিচু করে বসে থাকতে দেখে সামান্য হেসে তারপর গলার আওয়াজ বাড়িয়ে দিয়ে বলল, লজ্জা কেন পাচ্ছেন ক্রিমিনাল লিডার আরিশ? নিজের বই স্পর্শ করেছে, অন্য মেয়ে তো আর ধরেনি, তাই বলে এটা নিয়ে লজ্জায় বসে থাকবেন? আরে সাহস দিয়ে উঠে পড়ুন, আমার একমাত্র ক্রিমিনাল জামাই। নাজলি আর অপেক্ষা না করে এক দৌড়ে রুমে যায়। এরপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে বড় বড় শ্বাস টেনে বুকে থুথু দেয়। সিংহের সাথে যুদ্ধ করে ফিরেছে সে। নিজের সাহস নিয়ে নিজেকে কতক্ষণ বাহাবা দিল। আরিশে চুপ হয়ে যায়। মুখটা দেখে সামান্য চিন্তিত হয়ে বলল, সামান্য ব্যথা পেয়ে এইভাবে বসে থাকার ছেলে তো সে নয়। এটা চুপ থাকা নয়, এটা হচ্ছে ঝড়ের পূর্বাভাস। নাজলি ভয় ঢোক গিলে জঙ্গল জুড়ে রহস্যজনক রক্তের ছাপ, আফ্রিকার গভীর অরণ্য থেকে মানুষের হাড়গোড় এবং মাংস বিশেষ উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য। নিউজ ডেস্ক, মধ্য আফ্রিকার এক অজানা ও গভীরতম বনাঞ্চলের ভেতরে সম্প্রীতি যা আবিষ্কৃত হয়েছে তা যেন সতর্ক সভ্যতাকে চ্যালেঞ্জ জানায়। বিস্ময়, আতঙ্ক এবং প্রশ্নে মোড়ানো এক রহস্যময় সন্ধান ধরা দিয়েছে। ঝোপ জঙ্গলের নিঃশেষ গহ্বরে মিলছে মানুষের রক্ত, ছিন্ন ভিন্ন হৃৎপিণ্ড, মাংস এবং গড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়। স্থানীয় এক আদিবাসী সম্প্রদায়ের শিকারীর প্রথম সন্দেহজনক রক্তের দাগ দেখতে পান। তাদের ভাষায় গাছের কাণ্ডে, পাতায়, এমনকি বাতাসেও ছিল রক্তের গন্ধ। সেদিন বনের ভেতরটাও নীরবতায় ছিল যেন অস্বাভাবিক। তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান একাধিক হাড়ের টুকরো, ভাঙা গরটি এবং মাংসের লোপাট হওয়া অংশ ছড়িয়ে আছে, যার সবই স্পষ্ট মানবদেহের। এই নারকীয় দৃশ্যের সামনে দাঁড়িয়ে কেউই লিপ্ত থাকতে পারেনি। তবে প্রশ্ন একটাই, এ কোন শক্তির খেলা? প্রকৃতির শত্রু নাকি মানবকুলের রক্ত পিপাসু চক্রান্ত? সম্ভাব্য দুটো তথ্য সামনে এগোচ্ছে। এক, জঙ্গলি জন্দর হামলা। স্থানীয় রেঞ্জারদের মতে এলাকা ঘিরে রয়েছে চিতা, হায়না এবং বিরল কিছু নিশাচর মাংস প্রাণী। তবে মানুষের উপর এতটা ভয়ানক ও বিস্তৃত আক্রমণের নজির খুবই কম আছে। প্রচুর কামড়ের নিদর্শন কিছু হাড়ে পাওয়া গেলেও পুরোটা ঘটনার ব্যাখ্যা
তাতে মিলে না। নাবিদ মানুষকে শত্রু, অন্যদিকে কিছু তদন্তকারী ও সাংবাদিক মনে করেছে এটি হতে পারে রিচুয়াল স্যাক্রিফাইস বা গোপনে সহিংসতার ফল। আফ্রিকার নির্জন অরণ্য বহু সময় এমন কাল্ট বা ভৌতিক সম্প্রদায়ের অস্তিত্বের কথা শোনা গেছে, যারা আত্মবিশ্বাসের মানব রমণীর পথে হেঁটেছে। ব্রডকাস্ট স্ক্রিপ্ট। নমস্কার, আমি মালিকা এনজিয়া, আফ্রি অরিজন নিউজ এর রাতে সংবাদ উপস্থাপক। আজ বিকেলে আমাদের অনুসন্ধান দল একটি জঙ্গল বিশিষ্ট এলাকায় অস্বাভাবিকতা শনাক্ত করেছেন। রক্তের দাগ এবং হাড়ের কিছু অবস্থাপের অংশ পাওয়া গেছে। এখানে আমাদের ফিল্ড রিপোর্টার তালুকিয়া শম্ভ ঘটনাস্থলে থেকে সরাসরি সংযোগে আছেন। কারো জানা নেই কে করেছেন এমন কাজ, জন্তু নাকি কোনো মানুষ। আদৌ কি রহস্য উন্মোচিত হবে?